হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিনাকল ইনস্টিটিউট অফ বেঙ্গল। আমি সুভাষিস স্যার। তোমরা সবাই জানো যে পিএসসি ডাব্লিউবিসিএস এর নতুন সিলেবাস এবং স্কিম পাবলিশ করেছে, যেটাতে 2025 সাল থেকে এক্সাম হবে। তো এই সিলেবাসে কি এমন আছে, কি কি জিনিস আছে, নতুন নতুন কি জিনিস এসছে, কি জিনিসকে পুরনো সিলেবাস থেকে কি কি আলাদা, সেগুলো আমরা একদম ইন ডিটেলসে ভালো করে দেখবো। এই সিলেবাসটা দেখে আমি কিছুটা আনন্দিত হয়েছি, কিছুটা বিস্মিত হয়েছি, আবার কিছুটা হতাশ হয়েছি। কেন? কিছুটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছি, সেগুলো আছে ডিটেলসে অ্যানালাইসিস করব, যাতে তোমরা বুঝতে পারবে যে এই 2025 সালের যে নতুন সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী যদি ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিতে হয়, তাহলে তোমার রণনীতি কিভাবে হওয়া উচিত। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা দেখবো নতুন যে সিলেবাসটা, সেখানে যে প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস দিচ্ছে সেটা আগে আমরা বুঝবো। তো প্রিলিমিনারি এক্সাম দেখো বলা আছে যে দুটো পেপারে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। একটা দেখো তোমার জেনারেল স্টাডিজ পেপার 1 আর জেনারেল স্টাডিজ পেপার 2, এই দুটো পেপারে কিন্তু এক্সাম হবে। এবারে প্রত্যেকটা পেপারে 200টা করে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। পেপার 1এও তোমার কি থাকবে মাল্টিপল চয়েস 200টা, পেপার 2তেও কিন্তু কি থাকবে তোমার 200টা মাল্টিপল চয়েস। এবং সময়টা দেখো 2 ঘন্টা, ভালো করে ভাবো। ইউপিএসসি তে 100টা প্রশ্ন থাকে 2 নাম্বার করে, সেক্ষেত্রে আমরা 200 নাম্বার করি, এবং 2 ঘন্টাতে কিন্তু করাটা যথেষ্ট কিছুটা হলেও ইজি। কিন্তু এক্ষেত্রে দেখো 200টা প্রশ্ন আছে 2 ঘন্টা, পড়তে পড়তে তো সময় চলে যাবে। এ তো ভাই তোমার ব্যাংকিং এক্সামের মতন, সিজিএল এক্সামের মতো তোমার প্যাটার্ন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কিছুটা মনে হলো যে এটা কি সত্যিই বাস্তবিকভাবে ভেবেচিন্তে করেছে সিলেবাসটা। 3 নম্বর দেখো, যেটা জেনারেল স্টাডিজ পেপার 2, সেই পেপারটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। মিনিমাম 33% পেতেই হবে তোমার পেপার 2তে। পেপার 2তে যদি তুমি 33% মার্কস পাও, তবে পরেই তোমার কিন্তু পেপার 1 এর খাতা চেক করা হবে, নতুবা কিন্তু নয়। এরপর দেখো, এই পেপার 2 এর নাম্বারটা কিন্তু কাউন্টিং হবে না, এটা জাস্ট কোয়ালিফাইং পেপার। পেপার 1 এ তুমি যে মার্কসটা পাবে, অ্যাকর্ডিং টু দ্যাট মার্কস তোমার কিন্তু যে কাট অফ উঠবে, সেই অনুযায়ী কিন্তু তোমার নির্ধারিত হবে যে তুমি আদৌ মেন্স দিতে পারবে না পারবে না। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো আমরা আসছি যে এই যে পেপারটা দেয়া হচ্ছে, হ্যাঁ এই পেপারটা, এগুলো তোমরা জানো যে গ্র্যাজুয়েশন লেভেলটা কিন্তু এবারে হার্ড গায়ে, একে তো গ্র্যাজুয়েশন লেভেল, তার উপরে কিন্তু এবারে হার্ড পেপার সেট হবে বা সিলেবাসটা একটু অন্য ধরনের। তো চলো পেপার 1 এ কি কি আছে একটু ভালোভাবে দেখে নিই। প্রথমে আছে দেখো ইংলিশ কম্পোজিশন, 20 নম্বরের আছে, 20 নাম্বার ইংলিশ কম্পোজিশন আছে। জেনারেল সায়েন্সের আছে 20 নাম্বার, সায়েন্স পেপারটাকে আলাদা দেওয়া হচ্ছে। ধরো জেনারেল সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবকিছু মিলিয়ে তোমার 20 নাম্বার আছে। 3 নম্বর আছে দেখো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এখানে আমার একটা দুটো কথা বলার আছে, যে দেখো আমি মানছি ইউপিএসসি পরীক্ষাকে তুমি কপি করেছো, অনেকটাই ওই রকম ফলো আপ করছো, কিন্তু ইউপিএসসি এক্সামে আইএস এর সাথে সাথে আইএফএস ও থাকে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, যেখানে মানছি যে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স বা ইন্টারন্যাশনাল খবরগুলো খুব দরকার আছে। কিন্তু ডাব্লিউবিসিএস একটা স্টেট সিভিল সার্ভিস এক্সামের ক্ষেত্রে কি সত্যিই ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কি যোগ করা দরকার ছিল? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের নাও, ইন্ডিয়ার নাও, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তো তা বাদ দিয়েও কিন্তু এই প্রিলিতে কিন্তু ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সটাকে ঢোকানো হয়েছে। এটা নিয়ে একটা একটা আমার মনে হয়েছে যে কোন একটা জায়গায় একটু ভাবা উচিত ছিল। 3 নম্বর হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, যেটা আগের মতন ছিল সেরকমই আছে, এর 25 নম্বরের জায়গায় 20 নাম্বার হয়েছে। এবারে দেখো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। আগে কিন্তু পলিটি আর ইকোনমি টোটাল ছিল 25 নাম্বারের, যেখানে কিন্তু পলিটি এবং ইকোনমিক ক্ষেত্রে ম্যাক্সিমামটা পলিটিক্স থেকে আসতো, পলিটিক্স থেকে ইকোনমিক্স হয়তো কোনো জায়গায় কম আসতো। কিন্তু এবারে কিন্তু দুটো সাবজেক্টকেই ইপিএলই কিন্তু কি দেওয়া হয়েছে না, প্রেফার করা হয়েছে। দেখো 20 নাম্বার টোটাল 40 মার্কস, 20 নাম্বার তোমার থাকছে পলিটি থেকে, ইকোনমিক থেকে থাকছে 20 নাম্বার, 40 নাম্বার থাকছে, যেটা খুব ভালো ডিসিশন, খুব ভালো হয়েছে বিসিএস এর ক্ষেত্রে। এরপর দেখো ইন্ডিয়ান ন্যাশনাল, তো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক এর পর দেখো পরবর্তী ক্ষেত্রে আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 20 নম্বরে। শুধু ন্যাশনাল মুভমেন্টের উপর কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়েছে 20 নম্বরে, ঠিক তো? দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়ায় 20 নাম্বার, এবং তোমার কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে 20 নাম্বার। মানে যদি হিস্ট্রি থেকে দেখি টোটাল কিন্তু এখানে 40 মার্কস আমরা পাচ্ছি। বুঝতে পেরেছো হিস্ট্রির গুরুত্ব কতটা আছে এখানে?
নেক্সট আমাকে একটা জিনিস সত্যি আমার অদ্ভুত লেগেছে, মানে নতুন দেখলাম, দেখো জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন। ভাই 40 নাম্বার, 40টা মার্কস আছে এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এইগুলোর উপরে। একটা তুমি স্টেট সিভিল সার্ভিস এক্সাম দিতে যাচ্ছ যেখানে এমন একটা টপিক নিয়ে 40 মার্কস তোমাকে দিয়ে দিয়েছে যেটা আদৌ কই সিলেবাস সেটা কিন্তু তুমি জানো না ঠিকঠাক, বলেছে না নট সাবজেক্ট স্পেশালাইজেশন। আবার ইভিএস, যদি আমি এটাকে ইভিএস বলি, ইভিএস তো ঠিক নয়, ইভিএস এর সাথে সাথে এখানে কারেন্ট টপিক, বায়োডাইভার্সিটি সব কিছু ইনক্লুডিং হবে। আবার ইভিএস দা মানে ইভিএস ইজ দা সাবজেক্ট অল মাদার সাবজেক্ট বলা হয়, সমস্ত সাবজেক্টের কিন্তু এখানে মিশ্রণ থাকবে। সুতরাং এই পোর্শনটা কিন্তু গেম চেঞ্জিং হতে চলেছে এই 40 মার্কস, বুঝতে পেরেছো? তো যদিও স্টেট সিভিল সার্ভিসে এই এই পার্টিকুলার জায়গাটা থেকে 40 নাম্বার দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা একটা আমার খটকা লাগছে আর কি। যারা সত্যিকারের সিভিল সার্ভিস এক্সাম দিতে চাইছো তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো কিন্তু মানে তোমাদের চ্যালেঞ্জিং জায়গা হতে চলেছে। তাহলে টোটাল তোমার কত হলো না, টোটাল আমাদের হলো দেখো 200 মার্কস, যেটা 2 ঘন্টা তোমাকে ফার্স্ট পেপারটা তোমাকে দিতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো নেক্সট যদি আমি যাই তাহলে দেখো জেনারেল স্টাডিজ পেপার 2 নিয়ে এরপরে আমরা আসছি। পেপার 2 তুমি কিন্তু আলাদা দিন মানে আলাদা সময় তোমাকে পরীক্ষা দিতে হবে। পেপার 2 এটা তো 200 মানে 200 মার্কস থাকবে এবং 2 ঘন্টা সময় তুমি পাবে। কি কি থাকছে? কম্প্রিহেনশন, তোমরা জানো যে কম্প্রিহেনশনে 60 মার্কস। কম্প্রিহেনশন মানে তোমাকে হয়তো প্যাসেজ দিয়ে দেবে এবং সেটা কিন্তু দেখো কম্প্রিহেন্সিভ মানে বুঝতে পারছো যে বোধগম্য মানে বোধ পরীক্ষণ, সেখান থেকে কিন্তু প্রশ্ন করতে থাকবে এবং 60টা প্রশ্ন পড়তেই কিন্তু অনেক সময় যায়, মাইন্ড ইট। তো এরপরে সেটাকে 60 মানে 60 মার্কস থাকবে। এবার দেখো ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, যেটা অবশ্যই একটা দরকারি জায়গা, একটা ডাব্লিউবিসিএস অফিসার হতে গেলে এই জায়গাটা কিন্তু অত্যন্ত দরকারি, তো সেই জায়গা থেকে এটা ঠিক আছে। এবার দেখো লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 35 মার্কস দিয়েছে। এটা অবভিয়াসলি এটা মোটামুটি সবাই জানো, সবাই করো। ডিসিশন মেকিং এন্ড প্রবলেম সলভিং, এইটা অবভিয়াসলি একদম হাইয়েস্ট লেভেলের। তোমাকে বুঝতে পারছো যে এই যে সাবজেক্ট গুলো আসছে এই সাবজেক্ট গুলো থেকে কিন্তু তোমাকে ভাবনা চিন্তার যথেষ্ট জায়গা আছে। 33% মার্কস কিন্তু এই পেপারটা থেকে আনতেই হবে। 33% মার্কস যদি এই পেপারটা থেকে আনতে না পারো তাহলে ইউ আর নট কোয়ালিফাইড ফর পেপার 1, মানে তোমার কিন্তু পেপার 1 এর খাতা দেখা হবে না, প্রিলিটাই তোমার ক্যান্সেল হয়ে যাবে। এরপর দেখো কি জেনারেল মেন্টাল এবিলিটি আছে 30 মার্কসে। আর কি আছে? বেসিক নিউমেরেসি। দেখো ভালো করে, বেসিক নিউমেরেসি, নাম্বার এন্ড দেয়ার রিলেশনস, অর্ডারস অফ ম্যাগনিটিউড ইটিসি, ডাটা ইন্টারপ্রিটেশন, চার্টস, গ্রাফস, ক্লাস 10 লেভেল। এটা তো বলে ক্লাস 10 লেভেলের, কিন্তু আদৌ কতটা 10 লেভেল হয় সেটা একটা দেখা থাকে। তো দেখো এই যে সিস্টেম গুলো দিয়েছে, বেসিক নিউমেরেসি, ম্যাগনিটিউড টেবিল, ডেটা সায়েন্স, এইগুলো কিন্তু আমরা যেরকম অ্যারিথমেটিক করতাম একদম কোর লেভেলের, টাইম এন্ড ওয়ার্ক থেকে শুরু করে প্রফিট এন্ড লস, এইরকম কিন্তু নয় এটা। এই ম্যাথমেটিক্স যেটা আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে একটু অন্য ধরনের, যেখানে তোমার গ্রাফস আছে, চার্ট আছে, ডাটা ইন্টারপ্রিটেশন, অনেকটা সামাও তোমার সিজিএল লেভেলের বা ব্যাংকিং লেভেলের যেগুলো দেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু এটা আছে। তাহলে ম্যাথের গুরুত্বটা কিন্তু তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে দেখতে পেলে অনেকটাই কম। এখানে 35 মার্কস আছে কিন্তু এটা বেসিক নিউমেরিক্সের উপরে বা চার্জ গ্রাফ। যারা এতদিন ম্যাথকে ভয় পেতে, এমনি তো প্রিলিতে ম্যাথ পড়তো না খুব একটা, তোমার যখন আগের যে ইয়েটা ছিল আর কি, কিন্তু বর্তমানে আলাদা করে 30 নাম্বার করতে হচ্ছে, বাট কোর পোর্শন ম্যাথের যেটা সেটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? তাহলে এটা গেল প্রিলির ব্যাপার। তাহলে এখানেও 200 মার্কস থাকছে, 200 মার্কস থাকছে এবং 2 ঘন্টার মধ্যে এটাও করতে হচ্ছে। আশা করি এই প্রিলি লেভেলটা তোমাদের ক্লিয়ার হয়েছে পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে। এরপর আসছি আমরা মেইনস এক্সামের ক্ষেত্রে। আচ্ছা, কারা এই যে প্রিলির যে মার্কসটা তোমরা ফার্স্ট পেপারে পেলে, সেকেন্ড পেপারে 33% মার্কস নিয়ে তুমি কোয়ালিফাই করলে, তবে তোমার ফার্স্ট পেপারটা দেখা হচ্ছে, ফার্স্ট পেপারের মার্কসটা কি আমার মেন্সে কাউন্টেড হবে? একদমই না। ফার্স্ট পেপারটা শুধু ডিসাইড করবে কাট অফ এর উপরে যদি তুমি চলে যাও তাহলে তুমি মেন্সের জন্য এলিজিবল কিনা। দেখো লেখা আছে না, দ্য মার্কস obtained in the preliminary examination by the candidate will not be counted for merit list, rather will be qualifying in nature। তাহলে প্রথম যে পেপারটা থাকছে সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, মেন্সে বসার জন্য। এরপর আসছে মেন্সের আমাদের যে সিলেবাসটা সেটা একটু দেখে নিই। দেখো কি বলেছে,
দ্য মেইন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন এন্ড পার্সোনালিটি টেস্ট। মনে রাখবে এটা টোটালটাই কিন্তু এবারে কি হতেছে, রিটেন এক্সামিনেশন। এখানে সব থেকে বড় পার্থক্য হতে চলেছে আগের বছর যে ডাব্লিউবিসিএস এর যে প্যাটার্ন ছিল তার সাথে এবারের। আগের বারের বিসিএস তোমরা দেখেছে এমসিকিউ, পুরোটাই এমসিকিউ ছিল, মানে যেগুলো তোমার রিটেন পেপার ছিল বাংলা, ইংলিশ, এগুলো বাদ দিয়ে কিন্তু বাকি যে পেপারগুলো ছিল সেই পেপারগুলো কিন্তু আমার কি ছিল, এমসিকিউ টাইপের। কিন্তু এবারে সেগুলো সবগুলো হচ্ছে রিটেন টাইপের। এটা কিন্তু বিশাল বড় পরিবর্তন। নেক্সট দেখো কি বলেছে, the written examination shall consist of 10 papers of conventional type বলেই দিয়েছে, out of which 2 papers Bengali Nepali as paper 1, English as paper B, carrying 300 marks each। দেখো এখানে 10টা টোটাল পেপার থাকছে, যার মধ্যে বাংলা অথবা নেপালি, দেখো হিন্দি কিন্তু সুযোগই দেয়নি, বাংলা অথবা নেপালি। এইখানে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, যারা বাইরের স্টুডেন্ট থাকবে তারা কিন্তু বিসিএস এর জায়গাটা খতম হয়ে গেল। যদি সে বাংলা এবং নেপালি দুটো সাবজেক্ট না জানে, তাহলে 300 মার্কস কিন্তু ওখানে কিন্তু ঝুলে যাবে। এখানে কোনো কিন্তু অপশনাল আর নেই। তো সেই জায়গাতে কি বলেছে, পেপার এ তে আর ইংলিশ অ্যাজ পেপার বি, এই দুটো পেপারে 300 করে মার্কস থাকবে। ওকে, শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার, এই দুটো যেগুলো থাকবে সেগুলো আবার সেই কি কোয়ালিফাইং ইন নেচার। তাহলে বাংলা এবং এই ইংলিশ, বাংলা অথবা নেপালি এবং ইংলিশ, এগুলো হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। এরপরে এসো দেখা যাক, এবারে দেখো মার্কস অবটেন্ড ইন অল দ্য কম্পালসারি পেপার, পেপার 1 টু পেপার 8, and marks obtained in personality test shall be counted for final merit list। তাহলে আলটিমেটলি আমাদের যে মেরিট লিস্টটা তৈরি হবে, সেই মেরিট লিস্টটা কিসের বেসিসে তৈরি হবে, না স্যার আমি বাংলা অথবা নেপালি এবং ইংলিশ এই পেপার এ এবং পেপার বি বাদ দিয়ে যে 8টা পেপার থাকলো সেই 8টা পেপারের মার্কস, এবং কি না তোমার যেটা পার্সোনালিটি টেস্টের মার্কস, সেই দুটো মার্কসে জয়েন হয়ে পড়ে আমার কিন্তু আলটিমেট যে মেরিট লিস্ট সেটা তৈরি হবে। প্রিলির মার্কস কাউন্টিং হলো না, তোমার ওই পেপার 1 পেপার এ পেপার বি এই দুটো মার্কস কাউন্টেড হলো না, কিন্তু পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত যেগুলো থাকবে তার উপরে কিন্তু, এবং পার্সোনালিটি টেস্ট, এই দুটো নিয়ে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো ইচ কম্পালসারি এন্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 marks and shall be of 3 hours duration। এরপর দেখো অপশনাল পেপার থাকবে যেগুলো প্রত্যেকটা কি মানে কম্পালসারি বলো বা অপশনাল পেপার, যেগুলো 250 250 করে মার্কস থাকবে, 250 নাম্বার করে, এবং 3 ঘন্টা সময় থাকবে। Candidates opting for Group C and Group D service at post need not to appear the paper 7 and paper 8। পেপার 7 এবং পেপার 8 এই দুটো পেপার যারা সি এবং ডি গ্রুপে এক্সাম দিবে তাদেরকে কিন্তু এগুলো দেওয়ার দরকার নেই, কিন্তু এ এবং বি গ্রুপের জন্য এগুলো কিন্তু দিতে হবে, পেপার 7 পেপার 8। ঠিক আছে, চলো এরপরে আমি আসছি, দেখো নেক্সট কি বলেছে, পেপার 1 বেঙ্গলি অথবা নেপালের ক্ষেত্রে 300 মার্কস থাকছে। এগুলো তোমরা জানো আগের মতো যেরকম থাকছে, এগুলো কোশ্চেন কি কি জায়গাতে থাকবে তোমরা জানো, যে তোমার লেটার রাইটিং থাকছে, ড্রাফটিং, রিপোর্ট, প্রেসি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, শর্ট এসে থাকছে এবছর। তাহলে দেখো এইগুলো মোটামুটি আগের মতনই থাকছে, কিন্তু অবভিয়াসলি লেভেলটা একটু হাই হবে। নেক্সট ইংলিশের ক্ষেত্রেও তাই, দেখো ইংলিশের ক্ষেত্রেও কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেজ থাকছে, প্রেসি রাইটিং থাকছে, ইউজেস এন্ড ভোকাবুলারি থাকছে, শর্ট এসে থাকছে, লেটার রাইটিং থাকছে, ড্রাফটিং এর রিপোর্ট থাকছে। তাহলে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে এই দুটো জিনিসকে তোমাকে কোয়ালিফাইং এর নেচার হতে হবে, যাতে মোটামুটি পাস করলে তোমার সেক্ষেত্রে তোমার বাকি নাম্বারগুলোর ক্ষেত্রে কিন্তু কাউন্টিং হবে পরবর্তী ক্ষেত্রে। কেমন, নেক্সট দেখো, this paper will be of madhyamik pariksha and equivalent examination standard and will be of qualifying nature only। Answer books of the main question paper 100, only those candidates will be evaluated who would score the qualifying was 30% and more in each of the paper and paper B। ভালো করে বোঝো, পেপার এ এবং পেপার বি তে তোমার কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা করে 30% করে পেতে হবে তোমাকে কোয়ালিফাইং মার্কস, নতুবা কিন্তু কি হবে, তুমি কিন্তু তোমার নেক্সট যে স্টেপ বাকিগুলো কাউন্টিং হবে না। তাহলে বুঝতে পারছো কোয়ালিফাইং নেচার, মেইন এক্সাম অফ অনলি দোজ ক্যান্ডিডেটস উইল বি ইভালুয়েটেড, মানে যারা তোমার পেপার এ এবং পেপার বি তে প্রত্যেকটাতে 30%, এমন নয় যে দুটো মিলিয়ে 30% পেলে, বাংলা এবং ইংলিশ মিলিয়ে, বাংলা তো 30% পেতে হবে,
ইংলিশেও তোমাকে 30% পেতে হবে, তবে পরে তুমি নেক্সট তোমার পেপার যেগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত সেইগুলো তোমার কিন্তু কাউন্টিং হবে। কিন্তু দিস মার্কস অবটেন্ড ইন দিস পেপার শ্যাল নট বি কনসিডার্ড ফর মেরিট লিস্ট, এটা কিন্তু মেরিট লিস্টে যাবে না, যেটা আগে আমি বলেছি যে বাংলা পেপার এবং ইংলিশ পেপারের যে নাম্বারটা সেটা শুধু কোয়ালিফাইং ইন নেচার 30% করে পেতে হবে, এটা কিন্তু তোমার কোনোভাবে কি হবে না, না তোমার মেরিট লিস্টে যাবে না। আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপরে এসো দেখো নেক্সট, এরপরে দেখো পেপারস টু বি কাউন্টেড ফর মেরিট। মেরিটের জন্য কি এরপরে আসছে দেখো মন দিয়ে শোনো। পেপার 1 হচ্ছে ইংলিশ এসে, পেপার 2 হচ্ছে দেখো ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গলি, ঠিক আছে তো, যেখানে তোমার প্রচুর জিনিস দেওয়া আছে। পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ আছে 1, পেপার 4 হচ্ছে জেনারেল স্টাডিজ 2, পেপার 5 হচ্ছে জেনারেল স্টাডিজ 3, পেপার 6 হচ্ছে জেনারেল স্টাডিজ 4, এইভাবে চলতে থাকলো। পেপার 7 আর পেপার 8 হচ্ছে অপশনাল সাবজেক্ট পেপার 1, অপশনাল সাবজেক্ট পেপার 2, প্রত্যেকটাই হচ্ছে 250 করে নাম্বার আছে, বুঝতে পেরেছো? এবারে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য তোমরা জানো যে পেপার 7 আর পেপার 8 এর কিন্তু তোমার কিন্তু লাগবে না, তাই তো? কিন্তু গ্রুপ এ থেকে বি পর্যন্ত যারা যাবে মেন এক্সামে তাদের জন্য কিন্তু এই পেপারগুলো কিন্তু অতি অবশ্যই দরকারি। একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম, ভালো করে দেখো, যে সব জিনিস ঠিক আছে বাবু মানলাম, কিন্তু ট্রেডিশন এন্ড কালচার অফ বেঙ্গলি এখানে দেখো প্রায় 250 নাম্বার দেওয়া আছে। ফ্রম এনসিয়েন্ট টু মডার্ন টাইমস, কত নতুন একটা জিনিস ঢুকিয়েছে। যদিও যারা বাংলার জন্য আছো, বাংলা পড়ার জন্য এটা দরকার ছিল, তাই তো? কিন্তু একটা জিনিস দেখবে, টোটাল যদি আমি কাউন্টিং করি পুরো নাম্বারটা, তাহলে দেখবে এখনো পর্যন্ত আমি ইয়ে ছাড়াও, মানে তোমার ইন্টারভিউ ছাড়াও, পার্সোনালিটি টেস্ট ছাড়াও টোটাল মার্কসটা দাঁড়ালো কত? 8টা পেপারে 250 করে যদি হয় 2000 নাম্বার। ক্যান ইউ ইমাজিন? 2000 মার্কসের এক্সাম হচ্ছে মেন্সে, যেখানে ইউপিএসসি ভারতবর্ষের তথা পৃথিবীর সব থেকে কঠিনতম 10th লেভেলের এক্সাম, যেটা 10th গ্রেডের, সেখানে হচ্ছে 1750 মার্কসের মেন্স। সেখানে ডাব্লিউবিসিএস ভাই সাহেব আমার কত 2000 মার্কসের এক্সাম হচ্ছে, বুঝতে পেরেছো? এই জন্যই বলছি যে ডাব্লিউবিসিএস কি ইউপিএসসি এর থেকেও কঠিন হতে চলেছে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো এরপরে যারা ডাব্লিউবিসিএস দিতে যাচ্ছ। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে এরপর দেখো চলে আসি আমরা পরেরটাতে, অপশনাল পেপার। এবার দেখো বলা আছে দ্য কোশ্চেন্স পেপার উইল বি অফ কনভেনশনাল টাইপ, প্রত্যেকটাতে 3 ঘন্টা করে সময় আছে। অ্যান্সার ইন অল পেপার ওয়েদার কম্পালসরি অপশনাল মে বি রিটেন ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ডিরেক্টেড ইন দ্য কোশ্চেন পেপার। তাহলে মনে রাখবে আমাদের বাংলা অথবা ইংলিশে দুটোতেই কিন্তু প্রত্যেকটা পেপার কিন্তু কনভেনশনাল যতগুলো আছে প্রত্যেকটা পেপারে কিন্তু লেখা যাবে। ক্লিয়ার হয়েছে? এমনটা নয় শুধু ইংলিশ লিখতে হবে। ক্যান্ডিডেটস যারা আছে সিডি তাদের জন্য কিন্তু কোনো দরকার নেই তোমার পেপার, বুঝতে পেরেছো? তাহলে এই মোটামুটি আমরা একটা কি পেলাম না, একটা প্রিলি এবং মেন্সের একটা ধারণা পেলাম। এরপরে তো তোমার 200 নাম্বার করে তোমার পার্সোনালিটি টেস্ট আছে, সিডির জন্য একটু করে কম আছে। তাহলে এই যে ব্যাপারগুলো আশা করি বুঝতে পারলে যে প্রিলি মেন্স নতুন যে সিস্টেমটা এসছে, এইগুলো পেপার কোড দিয়েছে, তোমাদের একটু দেখে নেবে মানে কোন কোন পেপারে কি কি আছে না আছে। হ্যাঁ, আর পার্সোনালিটি টেস্ট তোমরা জানো যে আমাদের গ্রুপ এ এবং বি এর জন্য 200 মার্কস, আর সিডির জন্য কিন্তু হচ্ছে 150 করে মার্কস আছে, বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো লেখা আছে নো সেপারেট পার্সোনালিটি টেস্ট শ্যাল বি হেল্ড ফর ডিফারেন্ট গ্রুপস। গ্রুপ এ গ্রুপ বি এর জন্য আলাদা করে কিন্তু কোনো পার্সোনালিটি টেস্ট হবে না। গ্রুপ সি এন্ড গ্রুপ ডি ইন রেসপেক্ট অফ এ ক্যান্ডিডেট মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট সার্ভিস এগেইনস্ট অ্যালোটেড ফুল মার্কস ফর দ্য পার্সোনালিটি টেস্ট। তাহলে পার্সোনালিটি টেস্ট একবারই দিতে হবে তোমাকে, অ্যাকর্ডিং টু ইওর মার্কস তুমি এ বি সি ডি চারটার মধ্যে যেটা তুমি কোয়ালিফাই হবে, মানে যেটা তোমার জন্য সুটেবল হবে তুমি সেটা পেয়ে যাবে। তাহলে টোটালি বুঝতে পেরেছো? আর বেশি কিছু ডিটেলস যাচ্ছে না, মোটামুটি এটাই মাথায় রাখবে যে আগে পরীক্ষার থেকে টোটালি অন্য ধরনের একটা পরীক্ষা হতে চলেছে। এতে কি হলো জানো, যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল, যারা এতদিন ধরে প্রিপারেশন এসেছিল একটা প্যাটার্নে, এতদিন চাকরি পায়নি হয়তো কোনো কোনো কারণে রয়ে গেছে, তারা কিন্তু তাদের কিন্তু আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর এখানে গেনার কারা হলে, যারা অলরেডি ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছিলে তারা কিন্তু অনেকটা এগিয়ে রইলে বাকিদের তুলনায়, তাদের কিন্তু ডাব্লিউবিসিএস এরপর কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ করতে চলেছে। তো একটা চ্যালেঞ্জিং ওয়েতে
আমাদের পিনাকেল ইনস্টিটিউট বেঙ্গলে ডাব্লিউবিসিএস এর নতুন ব্যাচ শুরু হচ্ছে। এই যতগুলো সাবজেক্ট বলা হলো প্রত্যেকটা সাবজেক্টের ইমিনেন্ট এবং ভালো ভালো যারা টিচার আছে, অভিজ্ঞ টিচার, তার পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে তারা এসে এগুলো করাচ্ছেন। তো ইন্টারেস্টেড ওয়ান আমাদের ইনস্টিটিউশনের ওয়েবসাইটে যে বা আমাদের ইনস্টিটিউশনের সাথে কন্ট্যাক্ট করে নতুন ডাব্লিউবিসিএস ব্যাচের জন্য যোগাযোগ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।